ফিরে এলাম দার্জিলিং বাইক ট্রিপের আর একটা নতুন অ্যাডভেঞ্চারাস পর্বে। দিনের শুরুটা ছিল অসাধারণ কাঞ্চনজঙ্ঘার ভিউ আর মহাকাল মন্দিরে আমার এক বিশেষ শপথ নিয়ে। তারপর বাইক ছুটলো তিনচুলে ভিউ পয়েন্টের দিকে। পাহাড়ি রাস্তা আর তার মনোমুগ্ধকর দৃশ্য। লামাহাটা ইকো পার্কে তো দারুণ মজা। একটু ট্রেকিং করে পৌঁছলাম ওপরে সে শান্ত প্রকৃতি পর্যন্ত। প্রকৃতির সঙ্গে এক হয়ে গেলাম। ইতিহাসে সাক্ষী হতে গেলাম ঘুম স্টেশন আর বাতাসিয়া লুপে। টয় ট্রেনের রাস্তাটা যেন ইতিহাসের কথা বলে। দিনের শেষে আমরা পৌঁছলাম লেপচা জগতে। সূর্যাস্তের ঠিক আগের দৃশ্যটা ছিল সত্যিই অসাধারণ। এই জার্নিতে রইল বাইক চালানোর কিছু জরুরি টিপস, ফেয়ার ফ্ল্যাগের গল্প আর পাহাড়ের টাইম ম্যানেজমেন্টের কৌশল। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই অ্যাডভেঞ্চার। তো চলো যাই, কিছু করে দেখাই। সবার প্রথমে আমি মিল্টন, আপনাদের সকলকে স্বাগত ট্রাভেল উইথ মিল্টন চ্যানেলের আর একটা নতুন অ্যাডভেঞ্চার জার্নি ভিডিওতে। নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ মিল্টনের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমার দার্জিলিং ট্যুরের তৃতীয় দিন আর এটা আমার থার্ড এপিসোড। আর এখন আমি আছি দার্জিলিংয়ের যে আছে ম্যাল রোডের কাছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে। আর সেখান থেকে আমরা যেটা আশা করিনি সেরকমই একটা সিনিক ভিউটা আমরা দেখছি, কারণ কদিন আগে যা বৃষ্টির কন্ডিশন ছিল আমরা কাঞ্চনজঙ্ঘা দেখা পাবো কিনা সেটা নিয়ে সন্দেহ ছিল। তো সেমন অবস্থায় আমরা আজকে যা জিনিস দেখলাম, বলো কি দেখছি আমরা? অসাধারণ, লাইফে ফার্স্ট টাইম এরকমভাবে আমি কাঞ্চনজঙ্ঘাকে দেখছি। তো যেই জিনিসটার কোনো ব্যাখ্যা হবে না, তোমরা জাস্ট ব্যাক ক্যামেরায় দেখো, তারপর আমি বাকি কথা বলছি। তো এত সুন্দর একটা ফ্রেশ মর্নিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার এই এপিসোডটা শুরু করছি। তোমরা ভিডিওর সাথে জুড়ে থাকবে। এই তৃতীয় পর্বের শুরুটা একটু অন্যরকম। আজ বাইক রাইড শুরু করার আগে আমি আপনাদের দেখাতে চাই দার্জিলিংয়ের আত্মা, দার্জিলিং ম্যাল রোডের কাছ থেকেই সেই কিংবদন্তি দৃশ্য। আপনারা দেখতে পাচ্ছেন তো সেই সুবিশাল শুভ্র চূড়া, এই হলো কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। দার্জিলিং ম্যালের এই শান্ত সকালটা কাঞ্চনজঙ্ঘার এই অপূর্ব দৃশ্য নিয়ে শুরু করা, এর চেয়ে ভালো আর কি হতে পারে। হিমালয়ের এই তৃতীয় উচ্চতম শৃঙ্গকে দেখতে পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। আমি এখানে কিছুক্ষণ বসে প্রকৃতির এই বিশালতাকে উপলব্ধি করলাম। তো পুরো একদম পরিষ্কার ওয়েদার, এরকমভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো সেটা ছিল কল্পনার বাইরে। কারণ দুদিন আগেও যা বৃষ্টি হয়েছে আমি ভেবেছিলাম আজকের ডেটেও গিয়ে বৃষ্টি হবে। তো যাই হোক, এখন পুরো ওয়েদার একদম ক্লিয়ার। তো ভিডিওটা আমরা এখান থেকে স্টার্ট করলাম। এবার আমরা যে নেক্সট স্পট আছে সেখানে যাবো। আর আমাদের বাইক আমরা প্রথমে এখানে রেখেছিলাম, এখানে রাখাটা ঠিক নয়, আমরা হেঁটে হেঁটে নিয়ে এসেছিলাম ম্যাল রোড থেকে, কিন্তু আমরা সাইডে আবার ওখানে রাখলাম যেখান থেকে নো এন্ট্রি পয়েন্টটা শুরু হয়েছে তার ওপারে। তো এবার এখান থেকে আমরা বেরিয়ে যাবো, এখান থেকে নেক্সট যে স্পট আছে সেটা ভিজিট করবো। তো আজকে আমাদের প্রথম ভিডিওর শুরুতে আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ নিয়ে আমাদের যে ভিডিওটা শুরু করছি। তো ভার্চুয়ালি তোমরাও কাঞ্চনজঙ্ঘার ভিউটা উপভোগ করলে। আর এবার আমরা যে নেক্সট স্পট আছে সেটা আমরা যাবো। তো চলো এইভাবে আমরা ভিডিওটা এখান থেকে শুরু করি। আমরা এখান থেকে যে কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়েছি, তোমরা বললে বিশ্বাস করবে না, এখান থেকে টাইগার হিল যাওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে এত সুন্দর আজকের ওয়েদার ছিল, আর সেই ওয়েদারের মজা নিয়ে আমাদের আজকের ভিডিওটা আমরা শুরু করলাম। তো চলো এবার আমরা নেক্সট যে স্পট আছে সেখানে ভিজিট করি, দিয়ে আমরা আবার একে একে সব জায়গা যাবো আর কি। তো এখানে আমি শেরপাকে রেখেছিলাম, প্রথমে ওদিকে রেখেছিলাম ম্যাল রোড থেকে হেঁটে এসে, দিয়ে এখানে আমরা রাখলাম। এখানে আর কি নো এন্ট্রি জোন আছে এর ওপাশটা আর কি, ভিউ পয়েন্টের দিকটা। তো এখান থেকে আমরা এবার আস্তে আস্তে বেরিয়ে যাবো।
তোমরা দেখলে আমরা কোন রাস্তা দিয়ে মহাকাল টেম্পলে এলাম। মহাকাল টেম্পলে কিন্তু ম্যাল রোডের পাশ দিয়ে কিন্তু হেঁটে ওঠা যায়, বাকি ওখান থেকে যেহেতু বাইক নিয়ে যাওয়া যাবে না, আমরা কিন্তু এই রোডটা ধরলাম। আর তোমরা কিন্তু আসলে এই রোডটা ধরতে পারো। আর এখান থেকে সমস্ত গাড়ি রাখা আছে। আর এটা হচ্ছে মহাকাল টেম্পলের এন্ট্রি গেট। তো এটা হচ্ছে মহাকাল টেম্পলের এন্ট্রি গেট। আর এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে। এখান থেকে খুব সুন্দর পাহাড়ের ভিউও দেখা যায়। এখান থেকে হেঁটে হেঁটে উপরে উঠতে হয়। কাঞ্চনজঙ্ঘা দর্শন করে এবার আমরা চলে এলাম আজকের প্রথম আধ্যাত্মিক গন্তব্য, মহাকাল মন্দির। দার্জিলিংয়ের অন্যতম পবিত্র স্থান এটি। পাহাড়ের ওপরে একদম শান্ত এবং সুন্দর পরিবেশে রয়েছে এই মন্দিরটি। এটি আসলে হিন্দু এবং বৌদ্ধ ধর্মের এক অসাধারণ সহাবস্থানের প্রতীক। এখানকার পরিবেশে সত্যই মনকে এক অন্যরকম শান্তি এনে দেয়। তো তোমরা দেখেছো, এটা আমি বাইকে সবসময় লাগিয়ে রাখতাম। এই মন্দিরটি আমার কাছে আরও বিশেষ গুরুত্বপূর্ণ। আপনাদের মনে আছে তো, এপিসোড 1-এ আমি যখন আপনাদের বলেছিলাম এই ফ্ল্যাগের ব্যাপারে। আমি 2023 সালে দার্জিলিংয়ে প্রথম যখন এসেছিলাম, তখন এখান থেকেই এই বৌদ্ধ ফ্ল্যাগ কিনেছিলাম। সেই সময় মনে মনে একটা ইচ্ছে হয়েছিল, আমি যদি কোনোদিন দার্জিলিংয়ের এই স্বপ্নের ট্রিপটা কমপ্লিট করতে পারি, তখন আমি এই মন্দিরে এসে এই ফ্ল্যাগটি উৎসর্গ করব। আজ সেই ইচ্ছে আমার পূরণ হচ্ছে। তো আমরা এখন আছি মহাকাল টেম্পল। আর তোমরা দেখলে যে আমি মহাকাল টেম্পলে যে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট থেকে কীভাবে এলাম, যে কোন রাস্তা দিয়ে এসেছি, সেই রাস্তাটা তোমাদের দেখালাম। আর এবার মেন ব্যাপার, এখানে আসার কারণটা তোমাদের বলি। এখানে আমি 2023 সালে যখন এসেছিলাম না, তখন মনে মনে একটা আমি ধারণা করেছিলাম যে আমি বাইক নিয়ে কোনো সময় এখানে আসবো। আর সেটার কিন্তু প্রেরণা জুগিয়েছে এই যে এটাকে হচ্ছে লুন্দার বলে, মানে নেপালি ভাষায়। আর এটা হচ্ছে বুদ্ধিস্ট একটা ফ্ল্যাগ আর কি, যেটা সচরাচর অনেকের গাড়িতে তোমরা দেখো। এর একটা মন্ত্র আছে, সেই বিষয়ে ব্যাখ্যা তোমাদের আমি বলবো। আমার যে বাইক নিয়ে এখানে আসা, তো সেটার প্রেরণা কিন্তু আমি এর জন্যই পেয়েছি অনেকটাই, বেশিরভাগটা এর জন্যই। কারণ নাহলে এইভাবে আমার এখানে আসা হতো না বাইক নিয়ে। তো সেটা একটা সুন্দর একটা অনুভূতি পেলাম। আর খুব ভালো লাগলো এই জায়গাটা আসতে পেরে। আর মনের জোর পেয়েছি, তাই এইটা আমি মনে ধারণা করেছিলাম মন্দিরে এসে এইটা আমি এখানে লাগিয়ে দিয়ে যাবো। আর এর পরিবর্তে আরেকটা আমি ফ্ল্যাগ নিয়েছি, সেটা আমি এবার আমার আর কি গাড়িতে লাগাবো। তো সেটাও এতদিন পর্যন্ত আমি চেঞ্জ করিনি। আমার এটা একটা মনের মধ্যে একটা ধারণা ছিল যে আমি এখানে আসার পর এটা চেঞ্জ করবো। তো সেটা আজকে আমি করতে চলেছি। আর তোমরা দেখো, এখানে মন্দির চত্বর তোমাদের ঘুরে দেখাই। আর আমি এবার ঠাকুরের কাছে প্রার্থনা করে তো এই ফ্ল্যাগটা আমি এখানে বেঁধে দিয়ে আমি আবার আমার নতুন ফ্ল্যাগ আমি গাড়িতে লাগাবো। আর তোমরা ভিডিওর সাথে জুড়ে থাকো। আমরা কিন্তু প্রত্যেকটা স্পট এভাবে ভিজিট করবো। আর ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আমরা বাইক নিয়ে এত সুন্দর একটা জায়গায় এসেছি। আর এটা আমার কাছে ড্রিম ছিল, আর সেটা পূর্ণ হয়েছে। দার্জিলিংয়ের ভিডিও বহু পাবে, কিন্তু একজন প্রথম কেউ এভাবে বাইক নিয়ে আসার পর দার্জিলিংকে এভাবে ঘুরে দেখছে, সেই জিনিসটা তোমরা হয়তো খুব কম দেখতে পাবে। আর জানি এটা অনেকেরই স্বপ্ন। আর এভাবে তোমরাও চাইলে কিন্তু পূরণ করতে পারো। আর পুরো ডিটেলসটা আমি তোমার সামনে আস্তে তুলে দিচ্ছি। তো চলো এইভাবে আমরা ভিডিওটা এখান থেকে কন্টিনিউ করি। এটা হচ্ছে মন্দির চত্বর এলাকা, তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখাই। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7000 ফুট ওপরে এই মন্দিরটি শুধু একটি উপাসনার স্থান নয়, এটি বহু ইতিহাসের সাক্ষী। মহাকাল মন্দিরকে দার্জিলিংয়ের হৃদয় বলা চলে। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এখানে হিন্দু দেবতা মহাকাল এবং বৌদ্ধদের বজ্রযানের ঐতিহ্য পাশাপাশি বিরাজ করে। এই মন্দিরটি একই সঙ্গে শিবের এবং বৌদ্ধদের দেবতা অবলোকিতেশ্বরের বাসস্থান। মজার বিষয় হলো, একসময় এই জায়গায় একটি বৌদ্ধ মঠ ছিল, কিন্তু 1800 সালের দিকে বজ্রপাতে সেই মঠটি ক্ষতিগ্রস্ত হয়। তারপর এখানে একটি শিবলিঙ্গ পাওয়া যায় এবং বর্তমানে মহাকাল মন্দিরটি নির্মিত হয়। এখানকার পরিবেশ এতই শান্ত যে প্রার্থনা করার সময় মনের মধ্যে এক অন্যরকম শান্তি খুঁজে পাওয়া যায়। এই মন্দির প্রাঙ্গণ থেকে দার্জিলিং শহরের দৃশ্যও মনোরম। আমার এই বাইক ট্রিপ শুরু করার আগে আমি এখানকার শুভ শক্তি নিয়েছি। যারা দার্জিলিং আসেন, মহাকাল মন্দিরে এই আধ্যাত্মিক মিলন ক্ষেত্রটি অবশ্যই ঘুরে যাওয়া উচিত।
আমি এসেছিলাম মহাকাল টেম্পলে, আর এই যে ফ্ল্যাগটা আপনারা দেখতে পাচ্ছেন আমার গাড়িতে আপনারা অনেক কবার দেখেছেন। আর এই ফ্ল্যাগটা আমি এখানে মনে মনে যেটা বললাম প্রার্থনা করেছিলাম, এখানে এসে আমি লাগাবো। আর নতুন ফ্ল্যাগ নিয়ে যাচ্ছি ঠাকুরের কাছে প্রার্থনা করে আমি আমার বাইকে লাগানোর জন্য। তো এটা কোথাও গিয়ে আমার ভীষণ পরিমাণে মোটিভেট করেছে আমাকে দার্জিলিংয়ে বাইক নিয়ে আসার জন্য। এত সুন্দর একটা নেচার ভিউজের মধ্যে আছি আমরা, তো এখানে আসতে পারার পর সত্যি খুব ভালো লাগছে। আর এই ফ্ল্যাগটা আমি আবার এখানে লাগাবো, লাগিয়ে আমরা আবার এখান থেকে বেরিয়ে যাবো। আর নতুন ফ্ল্যাগটা আমি আমার গাড়িতে লাগাবো। তো এখানে লাগিয়ে নিই ফ্ল্যাগটা। তো এখানে আমি আমার ফ্ল্যাগ লাগিয়ে দিয়েছি। এবার কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাবো, বেরিয়ে গিয়ে আমরা আরও সাইট সিন করবো। আমরা সকালে একটু ব্রেকফাস্ট করে নেবো, আর আমরা হোটেলের কাছে একটা ব্রেকফাস্টের জায়গা আছে, সেখানে আমরা ব্রেকফাস্ট করবো, আর সেই জায়গাটাও তোমাদের দেখাবো। তো তোমরা ভিডিওর সাথে জুড়ে থাকো। আর দার্জিলিং এলে অবশ্যই কিন্তু এই জায়গাটা এসো, এটা একটা খুব আধ্যাত্মিক জায়গা, আর খুব সুন্দর একটা জায়গায় আসতে পারলাম মর্নিংয়ের শুরুতেই। তো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা সাইট সিন কমপ্লিট করবো, তোমরা ভিডিওর সাথে জুড়ে থাকো। তো চলো এবার আমরা ভিডিওটা আস্তে আস্তে কন্টিনিউ করি। আপনারা দেখলেন আজ আমি সেই ফ্ল্যাগটি এখানে পুজো দিয়ে এই মন্দিরের গায়ে বেঁধে দিলাম। আর এই শুভ মুহূর্তে সেই ফ্ল্যাগের জায়গায় আমার বাইকের নামে একটা নতুন ফ্ল্যাগ আমি আমার বাইকে বেঁধে নিলাম। এই ফ্ল্যাগ আমার বাইকের ট্রিপে সুরক্ষা ও শান্তির প্রতীক হয়ে থাকবে। এই শুভ শক্তি নিয়েই শুরু করছি আজকের দীর্ঘ বাইক অ্যাডভেঞ্চার। তো আমরা আমাদের হিল কুইন হোটেলে পৌঁছে গেছি, আর এখন আমরা চলেছি আমাদের ব্রেকফাস্ট করতে। আর কি আমরা ব্যাগপত্র ভেতরে এখনও রাখতে যাইনি, কারণ হচ্ছে আমরা খেয়ে দিয়ে তারপরে আবার আর কি হোটেলে এন্ট্রি করে ফ্রেশ হয়ে বেরিয়ে যাবো। এটা হচ্ছে টয়টেল আর কি লাইন, আমাদের রুমটা হচ্ছে ঠিক ওখানে, ওই যে হোটেল হিল কুইন। আর এখান থেকেই এইরকম কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছে। তার মানে আজকের ওয়েদারটার ব্যাপারে জাস্ট ভাবো তোমরা যে আজকে ওয়েদারটা কীরকম। এখানে বসে বসেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। মানে ভাবা যায় এরকম একটা ওয়েদারের মধ্যে আজকে আমরা আছি, এত সুন্দর আছে পরিবেশ, পুরো ঝাঁ চকচকে, মানে কোথাও মেঘের কোনো আজকে দেখা নেই। কোথাও মেঘ নেই, তোমরা আকাশটা দেখো, কোথাও মেঘ নেই, পুরো পুরো আকাশ পুরো পরিষ্কার। আর আমরা খাওয়া দাওয়া করবো ঠিক এখানে। তোমরা যদি এখানে খাওয়া দাওয়া করো তাহলে কিন্তু এখান থেকে টয় ট্রেন গেলে সেটাও দেখতে পারো। তো আমাদের হোটেল থেকে আসার পথেই এখানে যে লোকেশনটা, এখান থেকে তো তোমাদের কাঞ্চনজঙ্ঘা ভিউটা দেখালাম। আর তোমরা দাঁড়িয়ে কিন্তু এখানে দাঁড়িয়ে চাও খেতে পারো, খুব ভালো লাগবে, একটা জাস্ট আইডিয়া তোমাদের দিলাম। আর আমরা চা তো খেয়েছি আমাদের দার্জিলিং মেয়ারের ওখানে বসে, আর তার ঠিক অপোজিটে, মানে ওখানে ওটা পয়েন্টটা তার ঠিক অপোজিটেই আছে এখানে এই যে এই রেস্টুরেন্টটা। এখানে আমরা আজকে ব্রেকফাস্ট করছি। আমরা সকালে ম্যাগি খাবো, ম্যাগি খেয়ে আমরা ফ্রেশ হয়ে আবার সাইট সিনের জন্য চলে যাবো। তো চলো এখান থেকে ব্রেকফাস্ট কমপ্লিট করি। কমপ্লিট করে আমরা রুমে চলে এসেছিলাম, আর এখন কিন্তু আমরা বেরিয়ে যাবো সাইট সিনের জন্য। এখন সময় বাজে 10টা। কালকে যেহেতু হোটেলে আসার পর আমি রুম টুরটা দিয়েছিলাম, তো এখন তোমাদের দেখাবো আমাদের হোটেল থেকে যে টয় ট্রেন ভিউটা আছে আর আমাদের যে হিলের ভিউটা আছে, মানে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার। তো সেই ভিউটা কীরকম লাগে দিনের বেলা দেখতে, জাস্ট তোমরা দেখো একবার আজকের সিনটা। সবাই বসে টাইম কাটানো যায়, এদিকেও আছে। আর এখান থেকে কিন্তু টয় ট্রেন যায়, এটা টয় ট্রেন যাওয়ার রাস্তা। প্রায়শই তুমি টয় ট্রেন দেখতে পাবে এখান থেকে। আর এখানে বেশ রোদটা উপরে এখানে পড়ছে, বেশ বসে ভালো টাইম কাটানো যেতে পারে। তো আজকে যেহেতু ঝলমলে ওয়েদার আছে, তোমাদের রুমের ভেতরটা তো দেখিয়েছি, তোমাদের রুমের বাইরে থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা একবার দেখাই, তোমরা দেখো জাস্ট। পুরো ঝাঁ চকচকে ওয়েদার, আর এখান থেকে পুরো হিলের রেঞ্জ, এই যে কাঞ্চনজঙ্ঘা আজকে দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে এখান থেকে।
তো কী কিরম, আমরা এবার এখান থেকে সাইট সিনে বেরিয়ে যাবো। তো চলো, যেতে যেতে আরও কথা হবে, আরও গল্প হবে। আর এই হোটেলটা তোমাদের কীরকম লাগবে সেটা কিন্তু কমেন্ট অবশ্যই জানিও। আর যদি কোনো সময় এসে থাকো তাহলে সেটাও কিন্তু জানাবে। তোমাদের আরেকবার সিনিক ভিউটা দেখাই দার্জিলিং হিলে, সুন্দর লাগছে এখান থেকে। এটা হচ্ছে আমাদের রুমে এন্ট্রি পথ, আর এটা হচ্ছে রিসেপশন, মানে হিল কুইনের রিসেপশন যেটা, এটা রিসেপশন। আর এখানে শেরপা দাঁড়িয়ে আছে, রিয়া রয়েছে, আমরা এবার সাইড সিনে বেরিয়ে যাচ্ছি। আর একটা সুন্দর পুষ্টি রয়েছে এখানে। আর শেরপা কিন্তু নতুন লুকে রেডি। আমরা মন্দিরে ওখানে ঠাকুরের দর্শন করে ওখানে যে আমাদের পুরোহিত মশাই আছেন, তো তার কাছ থেকে আমরা এই জিনিসটা আর কি বলে আর কি তার কাছ থেকে ঠাকুরের ছোঁয়া নিয়ে এসেছি। তারা আমরা আর কি নতুন করে লাগিয়ে করতে শেরপা এখন নতুন লুকে রেডি, আমরা রাইডিংয়ের জন্য রেডি। চলুন এবার সামনে আমরা সাইট সিন করতে যাই, কীরকম কী সিচুয়েশান হবে তোমাদের সব দেখাবো। তো এবার সামনে ওয়েদার খুব সুন্দর আছে, তো চলো। তো আজকে আমরা সাইট সিন করতে বেরিয়ে পড়েছি। আর আজকে কিন্তু এত সুন্দর একটা ওয়েদার আছে না, তো আজকে কোনো পার্টিকুলার কোনো স্পটের দরকার পড়বে না যে তো কাঞ্চনজঙ্ঘাকে দেখার জন্য। তো আমরা রাস্তায় যাচ্ছিলাম, দেখো এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, এত সুন্দর ঝাঁ চকচকে ওয়েদার। তো এত ভালো একটা ওয়েদার পাবো বুঝতেই পারিনি। তো এবার আমরা সাইট সিনগুলো করি আস্তে আস্তে, আর বেশি টাইম নষ্ট করলে হবে না, কারণ অলরেডি 10টা বেজে গেছে। তো স্পটে গিয়ে আবার কথা বলছি। দার্জিলিং রোডকে বাইপাস করে আমরা এখন পেসক রোডকে ধরে নিলাম। আর এখান থেকে আমাদের আজকে প্রথম যে স্পট ছিল সেটা হচ্ছে তিনচুলে ভিউ পয়েন্ট। তো তিনচুলে ভিউ পয়েন্টে আমরা প্রথমে যাব, দিয়ে ওখান থেকে আবার ব্যাকে আস্তে আস্তে যে কটা স্পট পড়বে প্রত্যেকটাই দেখাবো। তো আমাদের প্রোগ্রামগুলো আমরা এভাবেই সেট করেছি, তোমরা সেগুলো দেখো। দার্জিলিংয়ে আসলে এক একজন এক রকমভাবে ঘোরে, বাকি আমরা এভাবে ঘুরছি। সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে হোটেল ছেড়ে দার্জিলিং শহরকে পেছনে ফেলে এখন আমরা চলেছি তিনচুলে ভিউ পয়েন্টের দিকে। এই রাস্তাটা সত্যি মনকে ভালো করে দেওয়ার মতো, চারপাশে ঘন সবুজের চাদর আর মেঘের আনাগোনা। বাইক চালানোর আসল আনন্দটা ঠিক এই জায়গাতেই পাওয়া যায়। আর এখান থেকে জাস্ট একবার ভিউটা চেক করো, ভিউটা দেখো। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছে। মানে আজকে আমি যেখানে যেখানে যাবো সেখানে সেখানে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে, কোনো চাপ নেই। ওয়েদার এত সুন্দর, আর সেই ওয়েদারের সাথে আমরা কিন্তু আজকের প্রোগ্রামটা কমপ্লিট করব। আজকের এপিসোডে কিন্তু আমি যেখানে যেখানে যাবো সেখান থেকেই তোমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবে। আর এখানে পাহাড়ের রেঞ্জটা দেখো, সূর্যের আলোটা পড়ছে, পুরো মায়াবী লাগছে, একদম অসাধারণ। লোকেরা কি পরিমাণে কষ্ট করে দেখুন। এরকম বহু জায়গায় দেখলাম অনেকে গ্যাস সিলিন্ডার একটা নয় দুটো দুটো করে গ্যাস সিলিন্ডার এভাবে নিয়ে যাচ্ছে। ধারণা করা যায় না, আমাদের সবকিছু পেয়েও আমাদের অজুহাতের শেষ নেই। দার্জিলিং শহর ছেড়ে আমরা যতই গভীরে ঢুকছি, প্রকৃতির সৌন্দর্য ততই যেন ঘন হয়ে উঠছে। চারিদিকে সবুজ পাহাড়, আর তার বুক চিরে এঁকে বেঁকে গেছে এই রাস্তা। এই আঁকা বাঁকা পথে বাইক চালানো একটা অন্যরকম রোমাঞ্চ। তবে পাহাড়ি পথে বাইক চালানোর সময় কিন্তু সব থেকে বেশি সতর্কতা থাকা জরুরি। এখানে যাওয়ার পথে এখানে সুন্দর একটা জলাশয় পেলাম, এগুলোকে পোকরি বলে। আর এগুলো কিন্তু এই বৌদ্ধ ধর্মের লোকেদের কাছে খুব একটা আধ্যাত্মিক বিষয় আর কি। তো এই জলে ওরা সহজে নোংরা করে না, আর এটা একটা মানে আধ্যাত্মিক দিক থেকে এটা খুব তাদের কাছে আর কি গুরুত্বপূর্ণ। আর এই জায়গাটা এরকম ফ্ল্যাগ লাগানো আছে যেগুলো খুব সুন্দর লাগছে। যাওয়ার পথে পেলাম তাই দাঁড়ালাম। তো চলুন সামনের দিকে এগোনো যাক। দেখো এখান থেকে পুরো খাড়াই, আর নিচে চা বাগান রয়েছে। আর আজকে কাঞ্চনজঙ্ঘা কিন্তু সব জায়গা থেকে দেখা যাচ্ছে। আমি যেখানে দাঁড়াবো সেখান থেকে দেখতে পাবো। যেখানে যদি দাঁড়াই তোমাদের দাঁড়িয়ে একবার দেখাচ্ছি, দেখো যদি এখানে দাঁড়াই আমি এইভাবে, তাহলে এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আর এখান থেকে নিচে পুরো চা বাগানে ভর্তি, ওখানে চা তোলার কাজ চলছে, আর সামনে হয়ে যায় কাঞ্চনজঙ্ঘা, অপূর্ব। আর অল্প অল্প মেঘ জমছে, আর জানি না পরে হয়তো দেখা যাবে কিনা, বাকি
এখনো পর্যন্ত তো দেখা যাচ্ছে। আজকে সকাল দিয়ে খুব সুন্দর ওয়েদার গেছে, একটুও মেঘ ছিল না সকাল। চলো এবার সামনে আস্তে আস্তে এগোই আমরা। এই সামনের পাইন ফরেস্টের রেঞ্জটা হেভি লাগছে, আর তার মধ্যে ফুল রয়েছে, সেটাও এই সিনিক বিউটিটাকে আরো অনেক বাড়িয়ে দিয়েছে। এখানে সুন্দর একটা সবজি মার্কেট, লোকালে যে সমস্ত চাষ হয় আর কি, তো সেগুলো এখানে বিক্রি হচ্ছে। মানে এরা যেহেতু কোনো কিছু কেমিক্যাল ব্যবহার করে না, কতটা অর্গানিক ব্যাপারটা বুঝে নেওয়াই ভালো। দারুণ। একটা কথা সবসময় মনে রাখবেন, পাহাড়ে ওভারটেকিং যতটা সম্ভব এড়িয়ে চলুন। রাস্তার বাকি সবসময় হর্ন ব্যবহার করুন। আর আপনারা বাইকের ইঞ্জিন ব্রেক সবসময় ব্যবহার করবেন, কারণ এই ব্রেকিং হলো আপনার লাইফ লাইন। আমরা এখানে রেস করতে আসিনি, এসছি পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে। তাই সাবধানে ধীরে সুস্থে রাইড করুন, আপনার সুরক্ষা সবার আগে। এই নামার পথে লামাহাটা আসার সময় এই রাস্তা ধরে এলে এই জায়গাটা কিন্তু একদম পুরো ঢালু। বাকি ক্যামেরার কথা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু আমি নিজে বাইক চালাচ্ছি, নিজে বুঝতে পারছি। এই সমস্ত রাস্তায় 1 নম্বরে গাড়ি চালালে কোনো রকম কোনো প্রবলেম হবে না, শুধু ব্যালেন্সটা তোমাকে ঠিক রাখতে হবে, বাকি গাড়ির কাজ গাড়ি একা করে দেবে। এখান থেকে ভিউটা দেখো, কত সুন্দর বাড়ির মধ্যে গার্ডেনিং করা। এখানে আমি মানুষদের একটা কালচার দেখেছি, যার যেরকমই অবস্থা থাকুক না কেন, কিন্তু ঘর দুয়ারে পর্যন্ত গুছিয়ে রাখে। সেই জিনিসটা ব্যাপক শিক্ষণীয় একটা বিষয়। যেমন ছোট্ট একটা বাড়ি, কত সুন্দর একটা গার্ডেনিং করা। আর এখান থেকে সুন্দর একটা রেঞ্জ রয়েছে, তার সাথে আমরা সামনে এগিয়ে চলছি। তো আমরা কিন্তু লামাহাটা চলে এসেছি। আমরা আগে তিনচুলে ভিউ পয়েন্টটাকে ভিজিট করে তারপরে লামাহাটায় আসবো, কারণ আমরা লাস্ট পয়েন্টটাকে ভিজিট করে তারপরে এদিকে আর কি আসার প্ল্যান করেছি। তো চলো লামাহাটাকে এখন স্কিপ করে আগে তিনচুলটাকে দেখে আসি। তো তিনচুলের ভিউ পয়েন্টে গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আজকে ওয়েদারটা এতটাই ভালো যে লামাহাটার কাছ থেকেই কিন্তু লামাহাটার কাছ থেকেই এভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। জাস্ট ভাবা যায় এরকম ওয়েদার পাবো, সেটা ছিল কল্পনার বাইরে। তো এখান থেকে তিস্তা বাজার 16 কিলোমিটার, কালিম্পং 33 কিলোমিটার। আর একটু আগে আমি যে রাস্তা দিয়ে নামলাম, তোমরা লামাহাটা হয়ে যদি এদিকে আসো, রাস্তাটা এত পরিমাণে ঢালু রাস্তা, মানে ধারণার বাইরে। এরকম রাস্তা দিয়ে 125 দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি, মানে নিজেরই একটা কিরকম লাগছে। আর আমাদের দিকে লোকের ধারণা আছে যে 125 গাড়ি নাকি বলে পাহাড়ের জন্য নয়ই একদম। তো সেখানে এখানে কাউকে মিথ্যে প্রমাণ করা কিছু নেই। আমি এসছি, আমার এটা ছিল স্বপ্ন, আর সেই জিনিসটা 125 দিয়েও পূরণ করা যায়। তার জন্য কোনো স্পেশাল আলাদা কোনো বাইকের দরকার পড়বে না। তো সেটাই দেখানোর ছিল, তোমাদের সেটাই কিন্তু দেখালাম। এই সমস্ত রাস্তা দিয়ে বাইক রাইড করে মজা আসবে না তো কোন রাস্তা দিয়ে আসবে? সামনের রাস্তাটা কি তোমরা বুঝতে পারছো? ক্যামেরায় কি বোঝা যাচ্ছে কি না বুঝতে পারছি না, কিন্তু সেই লেভেলের কোনো কথা হবে না এখানে। এখানে তোমার ড্রাইভিং এর কনফিডেন্সের পুরো নেক্সট লেভেল পর্যন্ত পরীক্ষা হবে তোমরা যদি এই রাস্তা দিয়ে বাইক চালাও। এই অবস্থায় গাড়ি কন্ট্রোল করাই বড় চ্যালেঞ্জের।
দেখো এখানে কিন্তু লেখাই আছে ড্রাইভ উইথ ফার্স্ট গিয়ার অনলি, মানে 1 নম্বর গিয়ারে ছাড়া এখানে গাড়ি, সে তুমি 4 চাকা আনো আর যাই আনো না কেন, এখানে 1 নম্বর গিয়ার ছাড়া গাড়ি চলবে না। আর তার সাথে পেছনের ব্রেক আর সামনের ব্রেক কম্বিনেশন করে তোমাকে চালাতে হবে। ও মাই গড, ও এই রাস্তা দিয়ে বাইক চালিয়ে, আসলে এটা পাহাড়ের একদম উপর থেকে তোমাকে কিন্তু নিচে নামিয়ে দিল। সেই নিচের দিকে আমরা এখনো যাচ্ছি। এখানে ক্লাসে একদম হাত দেবে না, ক্লাসে বাই চান্স যদি ক্লাস তুমি টিপে ফেলো তাহলে কিন্তু ইঞ্জিন পুরো ফ্রি হয়ে যাবে, আর তখন আর গাড়ি কন্ট্রোলে থাকবে না তোমার, যেহেতু দুজনে বসে আছি তারপরে গাড়ির ওয়েট। এখানে তোমাকে কি করতে হবে, 1 নম্বর গিয়ারে গাড়ি রেখে তোমাকে পেছনের ব্রেক আর সামনের ব্রেকটা হালকা করে টিপে 1-2 বার ছেড়ে দিতে পারো, কিন্তু বাকিটা পেছনের ব্রেক টিপে টিপে তোমাকে কাজ করতে হবে। আর এখান থেকে আমরা এখন 3 চুলে ভিউ পয়েন্টে যাচ্ছি। এখানে মেনলি কিন্তু তোমাদের ধৈর্য শক্তির পরীক্ষা হবে আর তোমার নিজের প্রতি কনফিডেন্সের, আর তার সাথে গাড়ির তো আছেই, বাকিটা নিজের ইচ্ছা শক্তিটাও বটে। তুমি যদি এইসব রাস্তা থেকে ভয় খাও তাহলে ভয়ের মতো ঘরে ঢুকে বসে থাকতে হবে, আর এরকম নেচার বিউটির সাথে তুমি যদি এই রাস্তার মজা নিতে চাও তাহলে তোমাকে এখানে আসতে হবে। তাহলে এই ফিলিংস গুলো আমি তোমাকে ক্যামেরায় দেখিয়ে তোমাদের বোঝাতে পারবো না, এগুলো ক্যামেরায় দেখে তোমরা নিজেরাও বুঝতে পারবে না যে আমি কিরকম রাস্তাতে গাড়িটাকে নিয়ে যাচ্ছি। যারা হয়তো আগে এসেছো বা যারা আসবে তারা যখন চালাবে তখন তারাই বুঝতে পারবে। বাকি আমি বলবো যারা ঘুরতে ভালোবাসো, যারা নেচারকে ভালোবাসো, প্রকৃতিকে কাছ থেকে মানে উপলব্ধি করতে চাও, তারা কিন্তু অবশ্যই এই সমস্ত রাস্তায় একবার অন্তত গাড়ি নিয়ে এসো। একটা লাইফ টাইম একটা স্মৃতি হয়ে তোমাদের কাছে থেকে যাবে, এটুকুর গ্যারান্টি আমি দিচ্ছি। মানে সেই লাগবে সেই। এখান থেকে নামার পরে খুব সুন্দর এখানে 2টো মন্দির রয়েছে, আর তারপরে আবার ঢালু রাস্তা, মানে পাহাড় থেকে ডাইরেক্ট আমরা নিচে নেমে যাচ্ছি, তো সেই নিচ থেকে আমরা কিন্তু আবার উপর দিকে উঠবো, মানে একটা পাহাড় থেকে আমরা নেমে আর একটা পাহাড়ের দিকে উঠবো আর কি। তো একদম স্টিপ নিচে নামার পরে আমরা এবার উপরে উঠবো। এটা হচ্ছে 3 চুলে, এখান থেকে লেখা আছে 3 চুলের দিকে যাওয়ার রাস্তা। চলো উপরের দিকে ওঠা যাক। অলওয়েজ নিচের দিকে নামার সময় 1 নম্বর গিয়ার, আর এরকম যখন খাড়াই রাস্তা হবে এখানেও কিন্তু 1 নম্বর গিয়ার, নাহলে কোনো উপায় নেই। মানে একদম নিচে নামার পর এখন আমরা আবার একদম উপরে উঠছি। এই দেখুন পৌঁছে গেছি 3 চুলে ভিউ পয়েন্টে। 3 চুলে এর নামটার মধ্যে একটা রহস্য আছে, যার মানে হলো 3টি চূড়া। আবহাওয়া ভালো থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার এক দুর্দান্ত দৃশ্য দেখা যায়। আর এই যে নিচের উপত্যকা দেখতে পাচ্ছেন তো, সবুজ প্রকৃতি এর অপার সৌন্দর্য মনকে এক অন্যরকম শান্তি এনে দেয়। একটু রিল্যাক্স করে কিছুটা সময় কাটাবো এখানে, কিছু সুন্দর ছবি তুলে আবার আমরা এগিয়ে যাব আমাদের অন্যতম আকর্ষণীয় গন্তব্যের দিকে। এখানে মোমেন্টামটা বজায় রাখতে হবে তোমাদের, মোমেন্টাম বজায় রেখে তোমাদের নিজের রাস্তা ছাড়লে হবে না, মানে নিজের রাস্তাকে রেখে তোমাদের উপর দিকে উঠতে হবে। বাকি এদিকে একটা গাড়ি থেকে খেয়াল রাখতে হবে, ওরা যখন আসবে না তখন কিন্তু ওদের রোড থেকে আসবে, সামনে থেকে যারা আসবে গাড়ি নিয়ে, তোমাকে এসব ব্যাকের রাস্তায় হর্ন চালিয়ে তোমাকে আবার যেতে হবে।
চলো তিনচুলের ভিউ পয়েন্টে গিয়ে তোমাদের আবার দেখাই এই নিচ থেকে কিরকম, মানে উপর থেকে নিচটা কিরকম লাগে আর কি। চলো। তো ফাইনালি আমরা কিন্তু তিনচুলে ভিউ পয়েন্টে চলে এসেছি। আজকের প্রোগ্রামটা আমরা এই পয়েন্ট আমাদের সবচেয়ে দূরে ছিল, এখান থেকে আমরা শুরু করব। এবার যেতে যেতে এখান থেকে আমরা লামাহাটা ভিজিট করব, ওখান থেকে যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলো ভিজিট করব। আর তো চলো তিনচুলে ভিউটা এখান থেকে কীরকম লাগছে। আজকে যেহেতু ওয়েদার একদম পরিষ্কার আর কাঞ্চনজঙ্ঘাকে এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে। তো আমি আছি, শেরপা আছে আমাদের সাথে, আমাদের সাথী। এর তো তুলনা হবে না, এই যা আমাদের সাপোর্ট করেছে, নাহলে তো আসাই যায় না, তাই না? আমরা ভাবতেই পারিনি যে এরকম আমাদের কোনো এখনও পর্যন্ত সব ঠিকঠাক, কোনো রকম অসুবিধা নেই। ভাবছি সামনেও কোনো রকম কোনো অসুবিধা হবে না। চলো তোমাদের এবার দেখাই যে তিনচুলে ভিউ পয়েন্ট থেকে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে কীরকম দেখতে লাগে। আজকে যেহেতু বললাম তোমাদের শুরু থেকেই, আজকে যেহেতু মানে একদম পরিষ্কার ওয়েদার, আর যেখানে যাচ্ছি সেখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। তো এখান থেকে তোমাদের একবার কাঞ্চনজঙ্ঘা দেখাই আর এখানের সিনিক বিউটিটা তোমাদের একবার ফিল করাই। চলো দেখো ব্যাক ক্যামেরায় তোমরা। এটা হচ্ছে তিনচুলে ভিউ পয়েন্টের লুক। জাস্ট আজকের ওয়েদারের সিচুয়েশনটা দেখো, পুরো রেঞ্জটা এখান থেকে দেখা যাচ্ছে। আর এখন হালকা হালকা ক্লাউডি হয়ে আছে, কাঞ্চনজঙ্ঘার পিকটা এখান থেকে দেখা যাচ্ছে, তার নিচে মেঘ রয়েছে। আর আমরা ঠিক ওই নিচ থেকে এসছি, ওখান থেকে গাড়ি আসছে দেখা যাচ্ছে, ওই নিচ থেকে আসলাম। আর এখান থেকে এই রাস্তাটা এদিক থেকে তাগদা চলে যায়, আর এখান থেকে এরকম ফ্ল্যাগগুলো রয়েছে। পাহাড়ের এই রঙিন পতাকাগুলো দেখেছেন তো? এগুলো হলো বৌদ্ধ ফ্ল্যাগ। এদের কিন্তু একটা বিশেষ নাম আছে, লুংতা। তিব্বতী ভাষায় লুংতা হলো বাতাস, আর তা হলো ঘোড়া অর্থাৎ উইন্ড হর্স। এই পতাকাগুলো 5টি ভিন্ন রঙের হয়, নীল, সাদা, লাল, সবুজ এবং হলুদ। প্রতিটি রং প্রকৃতির 5টি উপাদানের প্রতীক। নীল হলো আকাশ, সাদা হলো বাতাস, লাল হলো আগুন, সবুজ হলো জল, হলুদ হচ্ছে পৃথিবী। বিশ্বাস করা হয় এই পতাকাগুলোতে লেখা মন্ত্রগুলো যখন হাওয়ায় উড়ে যায় তখন বাতাসের মধ্যে সমস্ত বার্তা, শান্তি চারিদিকে ছড়িয়ে পড়ে। তাই যখনই আপনি এই পতাকাগুলো দেখবেন বুঝবেন আপনি একটি শান্ত এবং পবিত্র অঞ্চলের মধ্যে দিয়ে যাচ্ছেন। তো তিনচুলে ভিউ পয়েন্টে আমরা এখন আছি, আর এখানের সিনিক ভিউটা তোমাদের দেখালাম। আর এখানে কিন্তু আগে আমরা যখন এসেছিলাম না, তখন কিন্তু এরকম যে বসার জায়গা যে সমস্ত কিছু আছে, তারপরে এখানে বাথরুমের ব্যবস্থাও দেখলাম আছে, সেটা ছিল না। আর এখান থেকে আমরা হেঁটে হেঁটে গেছিলাম, গিয়ে ওই চা বাগানের ওখান থেকে গিয়ে অনেক কিছু ফটো তুলেছিলাম। কিন্তু এবার কি করেছে, এবার এখান থেকে যে বাথরুম করা আছে না, আর এখানে সুন্দর একটা বসার জায়গা করা আছে, এখান থেকে পুরো রেঞ্জটা দেখা যায়, তোমাদের দেখালাম। আর এখান থেকে তোমরা চাইলে একটু চা বাগানের দিকে যেতে পারবে আর কি। তো এখান থেকে তোমরা একটা আইকনিক ভিউ পয়েন্ট পেয়ে যাবে তিনচুলের, জাস্ট অসাধারণ। আমরা গতবার এসেছিলাম, ওই যে পাথরগুলো আছে নিচে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলেছি। আর এখান থেকে তোমরা একটু চা বাগানও ভিজিট করতে পারো। আর এখান থেকে এরকম পাথরের উপর উঠেও এই জায়গাটা দেখতে পারো। পুরো রেঞ্জটা ঝা চকচকে, একদম পুরো আকাশ ক্লিয়ার, আর এখান থেকে পুরো দেখা যাচ্ছে। রিয়া আসছে, কি ট্রেক করে হাঁপিয়ে গেলে নাকি? পয়েন্ট তো তিনচুলে ভিউ পয়েন্ট থেকে আমরা এখন চলে এসেছি লামাহাটা যে পার্ক আছে, এখানে আপনাদের টিকিট কাটতে হবে, 20 টাকা করে নেয়। এই যে টিকিট, আমি নিয়ে নিয়েছি টিকিট। আর টিকিট নিয়ে আমরা এখন ভেতরে এন্ট্রি করবো। তো চলো ভেতরে যাই, এবার কীরকম কী আছে দেখাই। তিনচুলের শান্ত পরিবেশকে বিদায় জানিয়ে এবার আমাদের পথ লামাহাটার দিকে। লামাহাটা নামটা শুনলেই বোঝা যায় লামা মানে হচ্ছে বৌদ্ধ ভিক্ষু, এবং হাঁটা মানে হচ্ছে বিশ্রাম নেওয়ার জায়গা। সত্যি এখানকার পরিবেশ একদম ধ্যান করার মতোই শান্ত। দেখুন লামাহাটা ইকো পার্কের এই সুন্দর পাইন গাছের সারি,
পরিবেশটা যেন একেবারে ছবির মতো। যারা প্রকৃতির কাছাকাছি থাকতে ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। চারিদিকে শুধু পাইনের মিষ্টি গন্ধ আর পাখির কিচিরমিচির। আজকে ওয়েদার এতটাই সুন্দর, লামাহাটা পার্কে তো সুন্দর লাগছেই, কোনো ফগ নেই। এমনি টাইমে এই জায়গাটা পুরো ফগই হয়ে থাকে, সেটা দেখতেও খুব সুন্দর লাগে। কিন্তু আজকে কিন্তু লামাহাটা থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এখানে পুরো রেঞ্জটা রয়েছে কাঞ্চনজঙ্ঘার, এই বিল্ডিংটার পেছনে আছে। আর এখান থেকে অনেকে ওপরে যায়, আমরাও যাবো ওপরে। ওপর থেকে উঠে এখান থেকে একটা ট্রেক আছে ছোটো, ওপরে একটা লেক আছে, তো সেই জায়গায় যাব। তো সেই যে লেকটা আছে না, ওটা মোটামুটি 750 থেকে 800 মানে মিটার এরকম কিছু একটা হবে। তো যাই হোক, সেই লেকটা আমরা যাব। আর তোমরা এলে কিন্তু অবশ্যই ওই লেকে একবার ভিজিট করো। আর এখান থেকে সুন্দর একটা পাইন ফরেস্টের ভিউ দেখা যাচ্ছে। এত সুন্দর একটা ভিউর সাথে সাথে কাঞ্চনজঙ্ঘা, আর কি চাই, তাই না? আজকে বারবার বলছি ওয়েদারটা এতই সুন্দর আজকে, রীতিমতো এই টাইমে কিন্তু বৃষ্টি হওয়ার কথা ছিল। আর সে মতো অবস্থায় আমরা কিন্তু কোনো বৃষ্টি পাচ্ছি না, আর সুন্দরভাবে ঘুরতে পারছি। এই যে তো চলো এবার তোমাদের আরও কিছু কিছু ফুটেজ দেখাই, তোমরা দেখো। আর সাথে আমরা ট্রেকটা করব, সেটা তোমাদের দেখাচ্ছি। এখানে কিন্তু অনেকে ওই ভেতর পর্যন্ত হেঁটে হেঁটে যাচ্ছে। বাকি আমি বলবো ওই ট্রেকটা না করে তোমরা আমি যে ট্রেকটা করছি সেটা করো। উপরে একটা লেক আছে, বেশি দূর নয়, খানিকটা হেঁটে গেলেই পাওয়া যাবে। তো ওখানে গিয়ে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়, তো সেটা তোমাদের দেখাচ্ছি। চলো, এখান থেকে যেই ওঠার রাস্তাটা আছে না, সেটা ঠিক পাশ দিয়েই তোমরা চলে যেতে পারো। আর যদি ওপরে উঠে যাও তাহলে ঠিক এরকম এখান থেকে হেঁটে হেঁটে আসা যায়। আর এখান থেকে আসার পরে এখানে তোমরা এই ভিউ পয়েন্টে উঠতে পারো। আর আমরা এখন সোজা যাব এখান থেকে যে ট্রেকটা আছে, ট্রেকটা কমপ্লিট করতে। আর এই ট্রেকে যাওয়ার যে অভিজ্ঞতাটা সেটাও আলাদা। এখান থেকে খুব সুন্দর এরকম গাছের মধ্যে থেকে যেতে হয়। চলো, আমার এই জায়গাটা খুব ভালো লাগে। এখানে গতবার যখন এসেছিলাম তখন রীতিমতো বৃষ্টি পড়ছিল, আর আমরা কিন্তু ওই অবস্থায় হেঁটে হেঁটে উপরে গিয়েছিলাম। একটু কষ্ট হবে, কিন্তু নেচার বিউটি দেখতে গেলে এটুকু কষ্ট করতেই হবে, কিছু করার নেই। তো চলো। এই পার্কের ভেতরে সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এই ট্রেকিং রুট। সবুজ কার্পেটের মতো ঘাস আর ঘন জঙ্গল ভেদ করে সরু পথ গেছে একদম ওপরে। এই ট্রেকিংটা খুব একটা বেশি কঠিন নয়, তবে দারুণ অ্যাডভেঞ্চারে মোড়া। একটু হেঁটে ওপরে উঠলেই দেখতে পাবেন একটা দারুণ জায়গা। আর বিশেষ করে এই যাওয়ার পথে এরকম অনেক জায়গা পড়বে। এরকম একটা জায়গা যেরকম এখানে রয়েছে, এই সেতুটা, এটাই দেখো না কত সুন্দর লাগছে। আর এরকম যাওয়ার পথে যদি এরকম সুন্দর সুন্দর সিনিক বিউটি হয় তাহলে এই ট্রেকটা কিছুই মনে হবে না। তোমরা কিন্তু অনায়াসে করতে পারো। আর যারা করতে পারবে অবশ্যই তোমরা এখান থেকে যাবে, আর গেলে কিন্তু সত্যি বলছি খুব সুন্দর লাগবে। এরকম গাছের মধ্যে থেকে যাওয়ার মজা একটা আলাদা। চলো আমি একটু ছুটে ছুটে যাই। সেই পরেশনাথের মতো ফিল হচ্ছে। এরকম রাস্তা, তার মাঝখানে শর্টকাট যদি কেউ নিতে চাও এভাবে নিতে পারো। আর বিশেষ করে যদি বউদের এখানে নিয়ে আসা হয় তাহলে কিন্তু সেরকম চিন্তাভাবনা থাকলে আগে বউদের পরেশনাথ ট্রেকটা করিয়ে নিও, নাহলে কিন্তু এই রাস্তা কঠিন মনে হবে। জাস্ট এই জায়গাটা একবার দেখো তোমরা, এইটুকু কষ্ট করার পর এরকম একটা নেচার বিউটির মধ্যে থেকে যাওয়া যায়। লামাহাটা পার্কের এই ট্রেকিংটা সত্যিই একটা দারুণ অভিজ্ঞতা দিচ্ছে। শুধু ভিউ পয়েন্ট দেখলেই তো হয় না, প্রকৃতির ভেতরে হাঁটলে তবেই আসল গন্ধটা পাওয়া যায়। এই যে আমরা হেঁটে যাচ্ছি, চারপাশে পাইন বন, এখানে অক্সিজেনের মাত্রা যেন আরও বেড়ে গেছে। একটা কথা মনে রাখবেন,
ট্রেকিংয়ের সময় অবশ্যই আরামদায়ক জুতো ব্যবহার করুন, আর পাহাড়ি জঙ্গলে কখনো প্লাস্টিক বা আবর্জনা ফেলবেন না। আমরা প্রকৃতিকে ভালোবাসতে এসেছি, এখানে নোংরা করতে নয়। একটু কষ্ট করে ওপরে এই পুকুরটা পর্যন্ত আসুন, আপনার শরীর মন দুটোই দারুণ ফ্রেশ হয়ে যাবে। যেহেতু কিছুদিন আগে বৃষ্টি হয়েছে আর এরকম পাইন ফরেস্টটা পুরো গ্রিনের একটা চাদর পড়ে আছে, আর এই রাস্তা দিয়ে আমরা এখন উঠেছি লামাহাটের ওপরে যে লেকটা আছে ছোট, সেটা দেখার জন্য। যদি এরকম কোনো বিস্কুটের প্যাকেট আপনারা নিয়ে আসেন তাহলে কিন্তু এরকম ডাস্টবিন রাখা আছে, সেগুলো ফেলবেন, কারণ এই জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে বজায় রাখে। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কিন্তু নোংরা করা একদম ঠিক না, তাই না? ভালো লাগছে বেশ, এত সুন্দর একটা ট্রেক করছি পাইন ফরেস্টের মধ্যে দিয়ে, দারুণ অভিজ্ঞতা। তো ফাইনালি আমাদের ট্রেক কমপ্লিট, আমরা চলে এসেছি। এটা হচ্ছে ওপরে, আর এখানে সুন্দর একটা লেক রয়েছে। আমি গতবার যখন এসেছিলাম মার্চে, তখন কিন্তু এই লেকে আমরা জল দেখতে পাইনি, আর এখন যেহেতু বৃষ্টির সময় কিছুদিন আগে গেছে, সুন্দর জল রয়েছে। কি এরকম বিউটি দেখার জন্য এটুকু কষ্ট করা যেতেই পারে, আর বেশিক্ষণের ট্রেক নয় এটা। আপনি যদি আসেন লামাহাটা তাহলে কিন্তু অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন, খুব সুন্দর একটা জায়গা। একটু কষ্ট হবে কিন্তু তারপর ঠিক এরকম একটা ভিউ, পাহাড়ের ওপরে ঠিক এরকম একটা লেক রয়েছে, সেটা ভাবলেও কিরকম একটা লাগে। আর যদি পাইন ফরেস্টের মধ্যে আরেকটু ভেতরে যাওয়ার ইচ্ছা হয় তো ওদিকেও যাওয়া যেতে পারে, ওদিকে রাস্তা আছে ওঠা যায়। আহা, এই যে দেখুন এই স্বপ্নের মতো পুকুরটা, ট্রেকিং করে আসার পর এই শান্ত জলাশয় আর তার চারপাশে পরিবেশ একদম মন জুড়িয়ে দেয়। ওপর থেকে চারপাশে পাহাড়ের উপত্যকার দৃশ্য অপূর্ব। বিশ্বাস করুন এখানকার প্রত্যেকটা মুহূর্ত ক্যামেরাবন্দি করার মতো। আমি এখানে খানিকটা সময় কাটিয়ে প্রকৃতির সঙ্গে নিজেকে মিশিয়ে নিলাম, দারুণ একটা অভিজ্ঞতা হলো। লামাহাটা স্মৃতি নিয়ে এবার আমরা যাব অন্য পথে। লামাহাটা ইকো পার্কে এসে আপনারা কিন্তু এই ট্রেকটা করে অবশ্যই এখানে আসবেন। আর আমাদের এটা দেখা কমপ্লিট হয়ে গেল, এবার আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে যাব। আর এবার এখান থেকে যাওয়ার পর আমাদের আজকের ট্রিপে যে সমস্ত সাইট সিনগুলো আমরা রেখেছি, তো সেই সমস্ত জায়গাগুলো সব ভিজিট করতে হবে। আর বাদবাকিগুলো যেগুলো আছে না, সেগুলো কিন্তু আমাদের যেই হোটেল আছে হোটেলের আশেপাশেই আছে, ওই জন্য আমরা ওগুলোকে পরে রেখেছি। আর যেহেতু এটা এখন দূরে ছিল, আমরা এটা কমপ্লিট করে এখন দার্জিলিংয়ে রওনা দেবো। আর এখন সময় হয়েছে প্রায় 1:20 মতো। আর এখান থেকে আমরা এবার রওনা দিলাম। আর আমাদের এখান থেকে যেতে আমাদের দার্জিলিং ম্যালের কাছে মোটামুটি টাইম লাগবে ওই 30 থেকে 40 মিনিট। আর আমরা ওখানে গিয়ে বাদবাকি আবার যে সমস্ত জায়গাগুলো ভিজিট করবো সেগুলো তোমাদের দেখাবো। তো চলো এখান থেকে যাই। এখান থেকে বেরিয়ে গিয়ে এখানে সূর্যের আলোটা পড়ছে মুখে, বেশ একটা অন্যরকম লাগছে। যখন গাছে ছাওয়া চলে যাচ্ছে তখন ঠান্ডা লাগছে, যখন আলো পড়ছে তখন বেশ এই সূর্যের আলোর যে একটা ছোঁয়াটা না, সেটা একটা অন্যরকম ফিল হচ্ছে। দেখো, আর এবার এখান থেকে একটা সুন্দর একটা সিনিক বিউটি নিয়ে আমরা এবার এখান থেকে বেরিয়ে যাবো। তো চলো এবার আমরা আস্তে আস্তে নেক্সট যে স্পটগুলো আছে সেগুলো ভিজিট করি। তো এই ভিউ পয়েন্টে উঠলে কিন্তু এখান থেকে যেরকম লামাহাটা ফরেস্টটা দেখা যায়, আর এখান থেকে পুরো নিচটার একটা সুন্দর 360 অ্যাঙ্গেলে সুন্দর একটা ভিউ দেখা যায়। তো আমি এখন আছি ঘুম স্টেশনে, মানে আমি আজকের এপিসোডে আমাদের এবারের স্টপটা হলো
ঘুম স্টেশন, মানে আমরা লামাহাটা দেখে এলাম আর এখন আমরা ঘুম স্টেশন ঘুরে দেখব। এটা একটা ঐতিহ্যশীল একটা স্টেশন আর কি, আর ইন্ডিয়ান রেলওয়েজের। তো সবচেয়ে উঁচু যেটা দার্জিলিংয়ের রেলওয়ে স্টেশন, যেটা হচ্ছে ঘুম। তো এখন আমরা এখানে আছি। পাহাড়ের প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে এবার আমরা ইতিহাস আর ঐতিহ্য সাক্ষী হতে এসেছি। দার্জিলিং মানেই তো টয় ট্রেন, আর টয় ট্রেনের ইতিহাস খুঁজতে আমাদের প্রথম গন্তব্য ঘুম স্টেশন। জানেন তো, এই স্টেশনটি কিন্তু হেরিটেজ হিসেবেও পরিচিত। এখান থেকে শুরু হয়েছিল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে যাত্রা। ছোট্ট স্টেশন, কিন্তু এর গুরুত্ব অনেক। দার্জিলিং যারা ঘুরতে আসে তারা কিন্তু অনেকেই আছে 4 চাকা গাড়ি করে সাইড সিনে চলে যায় এই ঘুম স্টেশনের পাশ থেকেই। কিন্তু আমার মনে হয় এত সুন্দর একটা ঐতিহ্যশীল একটা স্টেশন, আর এত পুরনো, আর তার সাথে এত কিছু স্মৃতি জড়িয়ে আছে। সব কিছু মানে পুরনো অনেক কিছু, এখানে সিনেমা শ্যুটিং হয়েছে, তার সাথে অনেক কিছু জড়িয়ে আছে। তো সেরকম একটা স্টেশন আমাদের দাঁড়িয়ে জায়গাটাকে ঘোরা উচিত। আর তোমাদের একটু ঘুরে দেখাচ্ছি যে আশেপাশের কীরকম কী পরিবেশ হয়ে আছে, তোমরা দেখো। আর এখান থেকে টয় ট্রেন তো যায়, তোমার এখানে আসলে সেটা দেখতেও পারো। আর এটা ঘুম স্টেশনের এই যে অবস্থা। আমরা এখন দাঁড়িয়ে আছি ঐতিহাসিক ঘুম স্টেশনে। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা প্রায় ৭,৪০০ ফুট। শুধু এশিয়ায় নয়, ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন হলো এই ঘুম। 1881 সালে এই স্টেশনটি তৈরি হয় এবং দার্জিলিং হিমালয়ান রেলওয়ের এটি একটি অবিচ্ছেদ্য অংশ। এই স্টেশনের পাশেই রয়েছে ঘুম রেলওয়ে মিউজিয়াম। আপনারা সময় পেলে অবশ্যই ঘুরে আসতে পারেন। একটা ছোট্ট স্টেশন, কিন্তু আজও ব্রিটিশ আমলের সেই ইতিহাস এবং তার ঐতিহ্য সযত্নে ধরে রেখেছে। দার্জিলিং ঘুরতে এসে ঘুম স্টেশনে এরকম একটা সিচুয়েশনে পড়লে তোমরা একটু দাঁড়িয়ে যাও, ঠিক এরকম একটা সিনিক বিউটি পাবে। এর একটা মজাই আলাদা। আমি আর রিয়া যেখানে দাঁড়িয়ে আছি, ও ভিডিও করছে ফোনে আর আমিও দাঁড়িয়ে আছি একটা সুন্দর ফুটেজ পাওয়ার জন্য। তো চলো তোমাদের দেখাই। ঘুম স্টেশন দেখার পর আমরা চলে এসেছি এখন ঘুম মনেস্ট্রিতে। আর এটা এদিক থেকে যাওয়ার পথেই পড়েছিল, কিন্তু আমরা যেটা বললাম, আমরা লাস্ট পয়েন্ট ভিজিট করে তারপরে এদিকে কাছে পিঠেগুলো আস্তে আস্তে দেখছি। তো এটা হচ্ছে ঘুম মনেস্ট্রি এন্ট্রি গেট। আর এখানে চাইলে আপনারা কেনাকাটাও করতে পারেন, অনেক দোকানপাট আছে। আর এখান থেকে খানিকটা নিচে নামতে হবে। ঘুম স্টেশন থেকে সামান্য এগিয়ে আমরা দেখে নিলাম ঘুম মনেস্ট্রি। পাহাড়ের কোলে এই বৌদ্ধ মঠটি এক অন্যরকম আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে রেখেছে। ঘুম মনেস্ট্রি হচ্ছে দার্জিলিংয়ের মধ্যে সবচেয়ে পুরনো মনেস্ট্রি। তো দার্জিলিং আসলে তো আপনারা নিশ্চয়ই এখানে আসবেন। আর যদি আপনারা এমনি আসেন, তাহলে আপনারা যদি গাড়ি করে ঘোরেন, আপনাদের এইসব জায়গা ভিজিট করাবেই, ঠিক আছে। তো এর ভেতরে অনেক দোকান রয়েছে। আর আমরা এখানে এসেছি এবার মনেস্ট্রির মধ্যে যাব। আর এখানে অনেক এরকম দোকানপাট রয়েছে, এরিয়া আসছে। আর এই মনেস্ট্রিটার ভেতর থেকে আপনাদের একটু দেখানোর পর এরপর আমরা কিন্তু চলে যাব আমাদের যে পরের যে স্পটটা আছে সেখানে।
দার্জিলিং শহরে যেতে গেলে এই ঘুম স্টেশন আর এই ঘুম মনেস্ট্রি পাশ দিয়ে যেতে হয়। অনেকে মনে করেন এই স্টেশনের আসল নাম এসছে এখানে খুব কাছে থাকা এই ঐতিহাসিক ঘুম মনেস্ট্রি বা ইয়োগা চোয়েলিং মঠ থেকে। এটি দার্জিলিংয়ের অন্যতম প্রাচীন বৌদ্ধ মঠগুলির মধ্যে একটি। অর্থাৎ ঘুম একই সঙ্গে ইতিহাস, আধ্যাত্মিকতা এবং আধুনিক রেল যোগসূত্রের কেন্দ্রবিন্দু। 1850 দশকে প্রতিষ্ঠিত এই মঠটি হল দার্জিলিংয়ের প্রাচীনতম এবং বৃহত্তম তিব্বতীয় বৌদ্ধ মঠগুলির মধ্যে অন্যতম, যার প্রতিষ্ঠা করেছিলেন লামা সাবাব গোৎস। এই মঠের প্রধান আকর্ষণ হলো 15 ফুট উঁচু মৈত্রেয় বুদ্ধের একটি বিশাল মূর্তি। মৈত্রেয় বুদ্ধকে ভবিষ্যতের বুদ্ধ বলা হয়। মঠের ভেতরে শান্ত গম্ভীর পরিবেশ এবং এই বিশাল মূর্তিটি দেখলেই মন যেন এক অন্যরকম শান্তি খুঁজে পায়। ঘুম মনেস্ট্রি মূলত গেলুপ্পা সম্প্রদায়ের তিব্বতীয় বৌদ্ধ ঐতিহ্যের ধারক। এর চারপাশে আপনি নানান আকারের প্লেয়ার হুইল, রঙিন প্লেয়ার ফ্ল্যাগ এবং প্রাচীন পুঁথি বা থাঙ্কা দেখতে পাবেন। এখানকার লামাদের মন্ত্রপাঠ এবং ধূপের গন্ধে মনকে এক গভীর আধ্যাত্মিক অনুভূতি এনে দেয়। স্থানীয়দের বিশ্বাস স্টেশন এবং এই এলাকার নাম ঘুম হয়েছে সম্ভবত এই মঠটির জন্য। তাই ঘুম হলো শুধু রেলওয়ে নয়, আধ্যাত্মিকতারও এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। তো ঘুম মনেস্ট্রি আমরা ভিজিট করলাম, আর আপনারা আসলে কিন্তু এখানে অবশ্যই আসবেন। তো এবার এখান থেকে আমরা বেরিয়ে যাবো। তো চলো নেক্সট স্পট যেটা আছে সেখানে গিয়ে আমরা আবার কথা বলছি। তো ঘুম মনেস্ট্রি ভিজিট করে তো এর পরের যে স্পটটা আছে সেখানে চলে যাচ্ছি। এখানে বেশ ভালো লাগলো এসে, এভাবে বাইক নিয়ে ঘুরছি তো বেশ নিজেরই একটা অন্যরকম অনুভব হচ্ছে। আর আজকের ওয়েদারটা তো মানে কল্পনার বাইরে ছিল, এরকম যে একটা ওয়েদার পাবো, পুরো আকাশ পরিষ্কার। আর এবার আমরা আস্তে আস্তে যে পরের যে স্পটটা আছে সেখানে যাচ্ছি। তো চলো এবার আমাদের সাথে, আমরা যেভাবে দার্জিলিংকে ঘুরে দেখছি আমার সাথে ভার্চুয়ালি তোমরাও সেই ফিলটা নাও। এরপর আমরা এসে পৌঁছলাম দার্জিলিংয়ের সবচেয়ে বিখ্যাত স্থানগুলির মধ্যে একটি বাতাসিয়া লুপ। তো আমাদের এবারের যে পরের যে স্পটটা ছিল সেটা হচ্ছে বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপের কাছে আমরা আছি, আর এখানে দাঁড়িয়ে মোমো খাবো এবার। আর এই যে মোমো দিদির কাছে সার্ভ করছি, এখান থেকে গেটের ঠিক বাইরেই এখানে এই যে দোকান আছে, এখানে 8 পিস মোমো 50 টাকা করে নেয়। তো সের মতোই আমরা মোমো খেয়ে নেবো এখন, দিয়ে আমাদের আবার আরও সাইট সিন করার আছে, ওই জন্য এখন বেশি ভারী কিছু খাবার খেতে গেলে অনেক টাইমের ব্যাপার, ওই জন্য খাবো না। তো এখন মোমো খেয়ে আমরা আবার সামনের দিকে এগোবো। চলো মোমো খেয়ে নিই, বাতাসিয়া লুপ তারপরে ভিজিট করবো। তো আমরা বাতাসিয়া লুপের টিকিট কেটে নিয়েছি, এটা হচ্ছে 50 টাকা করে পার হেড। আর আমরা মোমো খেলাম এখান থেকে, তবে মোমোর কোয়ালিটি অতটা ভালো নয়। তো খিদেও পেয়েছিলো, টাইমও শর্ট, ওই জন্য কী খাবো মোমোই খেয়ে নিলাম। তো সেরকম কোয়ালিটি মোমোটা ছিল না নাকি। তো এবার আমরা বাতাসিয়া লুপে এন্ট্রি করেছি। তো আজকে যেহেতু ওয়েদারটা ভালো আছে, এখান থেকে কিন্তু আজকে সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছে, তোমাদের সেটা দেখাচ্ছি। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। টয় ট্রেনকে ঘুরিয়ে আনার জন্য এই লুপটি তৈরি করা হয়েছিল, কিন্তু এর আসল আকর্ষণ হলো এর কেন্দ্রে থাকা গোর্খা ওয়্যার মেমোরিয়াল। এই লুপের চারপাশ থেকে দার্জিলিং শহর আর কাঞ্চনজঙ্ঘার যে দৃশ্য দেখা যায় তা সত্যিই ভুলবার নয়। এখানকার বাতাস একদম ফ্রেশ, আর প্রকৃতি যেন এখানে এসে আরও সবুজ হয়ে উঠেছে। এখানে তোমরা যদি আসো, এখানে নেপালি যে ট্রেডিশনাল যে ড্রেস আছে সেগুলো এখানে ভাড়া পাওয়া যায়। কাঞ্চনজঙ্ঘার ভিউটা কত সুন্দর লাগে, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। এরকম দৃশ্য কিন্তু সবসময় পাওয়া যায় না। এই স্মৃতিস্তম্ভটি আমাদের দেশের বীর গোর্খা সৈন্যদের আত্মত্যাগের প্রতীক। আজকের ডেটে গিয়ে দাঁড়িয়ে সেরকমভাবে আমরা কাঞ্চনজঙ্ঘাকে দেখব সেটা ছিল কল্পনার বাইরে। যখন দার্জিলিং আসবো প্ল্যান করি তখন মনের মধ্যে সংশয় ছিল যে ওয়েদার কীরকম হবে, পৌঁছানোর পর যদি বৃষ্টি হয় কি হবে। তো মানে সত্যি হয়তো ভগবানের ইচ্ছে ছিল আমাকে কাঞ্চনজঙ্ঘা এভাবে দেখানোর, তাহলে সত্যি এভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না। অনেকে আছে বছর পর বছর ঘুরে যায় কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পারে না। তো আমি সেই অবস্থায় দাঁড়িয়ে এত সুন্দর একটা ভিউ পেলাম। তো এই ট্রিপটা
আমার কাছে সারা জীবনের মতো স্মৃতি হয়ে থাকবে। এত সুন্দর সিনিক বিউটি, মানে দেখলে মনে হয় শুধু তাকিয়েই থাকি। জাস্ট তোমরা আরেকবার দেখো। এতক্ষণ আমরা অনেক ভিড়ের মধ্যে ছিলাম, কিন্তু দিনের শেষটা আমি কাটাতে চাইছি একদম নীরব প্রকৃতির কোলে। তাই এখন ছুটছি পাইন ভিউ স্পটের দিকে। বাইক ট্রিপে একটা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো টাইম ম্যানেজমেন্ট। পাহাড়ে দিনের আলো খুব তাড়াতাড়ি চলে যায়, তাই দিনের একটা বড় অংশ যেন শুধু রাইডিংয়ের পেছনেই চলে না যায়। তার জন্য আগে থেকেই একটা ভালো পরিকল্পনা থাকা দরকার। যেমন আজ আমাদের গন্তব্য ছিল তিনচুলিয়া থেকে লেপচাজগৎ, তার মাঝে ছিল ট্রেকিং। আমরা যদি সকাল সকাল যাত্রা শুরু না করতাম, তবে দিনের এই শেষ আলোটা লেপচাজগতে এসে উপভোগ করতে পারতাম না। তাই ট্রিপে বেরোনোর আগে গুগল ম্যাপ দেখে পথের দূরত্ব, প্রতিটা স্টপে কতক্ষণ থাকবেন তার একটা মোটামুটি প্ল্যান অবশ্যই করে নিন। এতে আপনার ভ্রমণ হবে স্বচ্ছন্দ এবং আরামদায়ক। এই জায়গাটার নামেই যেন নিজের পরিচয় দেয়। শুধু সারি সারি পাইন গাছ আর তার ফাঁক দিয়ে আসছে সন্ধেবেলার মৃদু আলো। এখানে বাইক থামিয়ে একটু দাঁড়িয়ে প্রকৃতির শ্বাস প্রশ্বাস অনুভব করতে দারুণ লাগে। তো আজকে আমাদের পরের স্পটটা ছিল পাইন ভিউ ফরেস্ট। তো আমরা এখানে এখন আছি, আর এখান থেকে তোমাদের এন্ট্রি করে একটু দেখাই যে পাইন গাছটা কত সুন্দর লাগে। এটা মিরিক যাওয়ার পথেই পড়ে। কালকে আমরা কিন্তু এখান থেকেই গেছি, আর আজকে এই লাস্টের পয়েন্টটা এখান থেকে দেখছি। কিন্তু এরপরে আরেকটা জায়গায় যাব, যে লেপচাজগৎ বলে যে জায়গাটা আছে সেখানে যাব। তো এখান থেকে কিন্তু এত সুন্দর পাইন গাছ দেখা যায়। তো এখানে একটা সুন্দর জিনিস করেছে, যেটা তোমাদের দেখাই একটু। একটা হ্যাঙ্গিং ব্রিজ করা আছে, যেটা এখানে যাতে সবাই আসলে যেতে পারে। তো এর জন্য কিন্তু কোনো চার্জ এখনও পর্যন্ত নেয় না। তো দেখি সামনে আবার হয়তো এর জন্য চার্জও হয়তো নিয়ে নেবে। খুব সুন্দর একটা হ্যাঙ্গিং ব্রিজ। বেসিক্যালি এর জন্য কিন্তু আমি আরও এলাম। তো এটা হচ্ছে সেই হ্যাঙ্গিং ব্রিজ, আমরা এখন সেখানে আছি। দুলছে কিন্তু, মারাত্মক লেভেলে দুলছে। হ্যাঙ্গিং ব্রিজে আমি কোনোদিন আগে হাঁটিনি, তো এই প্রথম কিন্তু আমি এমন কোনো হ্যাঙ্গিং ব্রিজ থেকে হাঁটছি। আর তোমরা যদি কেউ আসতে চাও তাহলে কিন্তু এটা হচ্ছে লোকেশনটা, যেটা লেপচাজগৎ থেকে 1 কিলোমিটার দূরেই পড়ে। আর এখান থেকে যেমন সুন্দর পাইন ভিউ দেখতে পারবে, যেরকম এখানে সুন্দর পাইন ভিউ আছে। তবে তোমরা চেষ্টা করবে এই জায়গাটা আসার জন্য একটু বেলাবেলি আর কি, যখন সূর্যের আলো থাকবে। আর আজকে আমার লাস্টের পয়েন্টটা এটাই করলাম, কারণ লেপচাজগৎ থেকে আমরা আজকের যে সানসেটটা হবে তো সেটা দেখব। আর তারপরে তোমাদের হ্যাঙ্গিং ব্রিজটা দেখানোর জন্য বেসিক্যালি এখানে এলাম আমি। তো এরকম দুলছে দেখো, এখান থেকে হাঁটার একটা অভিজ্ঞতাই আলাদা। পুরো কিন্তু ব্রিজটা কিন্তু দুলছে। এরকম হ্যাঙ্গিং ব্রিজ থেকে আমি প্রথম হাঁটলাম, আর তবে একটা অন্যরকম অভিজ্ঞতা হবে। তোমরা যদি চাও তাহলে আসতে পারো।
আর একটা সুন্দর একটা লোকেশন, আর যেটা হচ্ছে পাইন ভিউ পয়েন্ট যেটা আর কি তার মধ্যেই আছে। এই দেখো সুন্দর একটা হ্যাঙ্গিং ব্রিজ, আর এখান থেকে হেঁটে হেঁটে এলাম, আর এখান থেকে এই লোকেশন আছে। আর রিয়া আমার নিচ থেকে ভিডিও করে দিয়েছে, ও ভয়ের জন্য ওপরে আসেনি নাকি, ভয় খাচ্ছিলে? তো যাই হোক, এখান থেকে আমরা দেখালাম তোমাদের এটা। আর এখান থেকে এরকম পাইন ফরেস্ট রয়েছে। আর বেসিক্যালি গোপ্রোর ক্যামেরায় অতটা ভালো আসবে না, আমি রিয়ার ফোন থেকে নিয়েছি ফুটেজ, আর সেটা তোমাদের দেখাবো, তোমরা দেখে নিও। খুব সুন্দর একটা লোকেশন, তোমরা কিন্তু এখানে অবশ্যই আসতে পারো। চলো এখান থেকে আমরা এবার সামনের দিকে এগিয়ে যাবো, আমাদের হোটেলের দিকে। তো সামনেই পড়বে লেপচা জগৎ, আর এখান থেকে ওই 1 কিলোমিটার মতো দূরে। তো সেখানে গিয়ে আমরা চলো দেখি, যদি সানসেটটা দেখা যায় তাহলে খুব ভালো হবে। তো ওখানে গিয়ে আবার তোমার সাথে কথা বলছি। আর আজকের এই দীর্ঘ বাইক ট্রিপের শেষ গন্তব্য হলো লেপচা জগৎ ভিউ পয়েন্ট। জগৎ শব্দের অর্থ হচ্ছে পৃথিবী, আর লেপচাদের পৃথিবী হলো এই জগৎটা। দার্জিলিংয়ের বেশ খানিকটা দূরে এই স্থানটি সত্যি নিরিবিলি আশ্রম। তো আমরা কিন্তু চলে এসেছি লেপচা জগৎ, আর আজকে আমাদের দিনের শেষ যে স্পটটা সেটা আমরা লেপচা জগৎকেই রেখেছি। তো তোমরা চলো যাই লেপচা জগৎকে। এই টাইমটা কীরকম লাগে, সন্ধে হয়তো অলরেডি হতে চলছে, আর কিছু লোক ওপরে হয়তো আছে, তোমাদের দেখাচ্ছি। অসাধারণ দিনের শেষে এখানকার দৃশ্য মন মুগ্ধ করে দেয়। কাঞ্চনজঙ্ঘা যদি দেখা যায় তাহলে সূর্যাস্তের সময় এই দৃশ্য এক অন্যরকম রং ধারণ করে, আর যদি মেঘ থাকে তাহলে মেঘের খেলা দেখতে পাওয়াটাও কম নয়। এই নীরবতা, এই নিস্তব্ধতা, এটাই লেপচা জগতের আসল জাদু। আই লাভ লেপচা জগতের যে সেলফি পয়েন্ট আছে, এটা হচ্ছে আই লাভ লেপচা জগৎ। এখান থেকে খানিকটা ওঠা যায়, দেখি উঠে কি দেখা যায়। যেমন এদিকে সানসেট হচ্ছে, আর আরেক দিকে কিন্তু চাঁদের দেখা মিলে গেছে। তো চাঁদের আলোয় কাঞ্চনজঙ্ঘা কি দেখা যাবে কি না সেটা একটা বিষয়, তোমার দেখাচ্ছি। এদিকে ক্যামেরা কি আসছে, ওই দেখো চাঁদ উঠে গেছে। এটা হচ্ছে আই লাভ লেপচা জগৎ পয়েন্ট। তো এরকম একটা রাস্তার মধ্যে দিয়ে যেতে হয়। আমরা এখন দুজন আছি, আর ওপরে 2-1 জন গেছে। তো আমরা যেহেতু সন্ধে হয়ে গেছে আর এই টাইমে এসেছি, এখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়, তো সেই জন্যই যাচ্ছি। এটা হচ্ছে লেপচা জগৎ, এখান থেকে সুন্দর কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর অবশ্যই এখানটা এলে একবার আসা উচিত। আর আমি এরপরে যখন আসবো অবশ্যই বেলাবেলি এখানে আসবো, আর ওদের যদি ভালো থাকে তাহলে কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যায়। এই যে এখান থেকে এই ভিউ রয়েছে। অলরেডি ওদিকে চাঁদ উঠে গেছে, আর এরকম পজিশন, আর এখান থেকে লেপচা জগতের কাঞ্চনজঙ্ঘা ভিউ। আজকের দিনটা সত্যি দারুণ কাটলো। সকালে দার্জিলিংয়ের কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট থেকে শুরু করে 3 চূড়ে, আর 3 চূড়ে থেকে লেপচা জগৎ, এই শান্ত পরিবেশ পর্যন্ত সবটাই ছিল এক অসাধারণ বাইক অ্যাডভেঞ্চার। আজকের মতো আমার যাত্রা এখানেই শেষ। দার্জিলিং এবং তার আশেপাশের অসাধারণ জায়গাগুলো আপনাদের দেখাতে পেরে আমার খুব ভালো লেগেছে। আশা করি আপনাদের এই জার্নিটা পছন্দ হয়েছে। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমাদের লেপচা জগৎ আমাদের লাস্ট পয়েন্ট ছিল, আর এখান থেকে তোমাদের কাঞ্চনজঙ্ঘার যে ফুটেজটা সেটা দেখালাম। আর কোনো সময় যদি টাইম পাই তাহলে অবশ্যই বেলাবেলি আসার চেষ্টা করব। তো এটা ছিল আজকের ভিডিওর লাস্ট পয়েন্ট, লেপচা জগৎ। আর এখান থেকে কিন্তু খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যায়, তোমাদের আমি দেখালাম। আর এখন অলরেডি চাঁদ উঠেছে, এখান থেকে কে যদি বসে দেখতে চায় যে কাঞ্চনজঙ্ঘা চাঁদের আলোতে, সেটাও দেখা সম্ভব। কিন্তু আমরা এটা দেখবো না, আমরা এখান থেকে বেরিয়ে যাবো, কারণ আমাদের এখান থেকে অনেকটা রাস্তা যেতে হবে, এখন 10 মিনিটের রাস্তা আছে। তো তোমাদের কীরকম লাগলো ভার্চুয়ালি আমার সাথে আজকের এই প্রোগ্রামে থেকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। আর এরকম আরও অনেক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রেখো। তোমাদের সাপোর্টটা খুব দরকার, আর আমার চ্যানেলটা নতুন, আমি বারবারই বলি। আর তোমাদের সাপোর্টটা পেলে আমার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো হবে, আর আমি ভীষণ পরিমাণে মোটিভেট পাবো তোমাদের একটা লাইক, একটা কমেন্ট করলে। আর নেক্সট টাইম আবার নতুন কোনো ভিডিওতে কথা হচ্ছে। তো চলো এখানে এই ভিডিওটা আমি শেষ করছি, আবার কথা হবে পরের ভিডিওতে, পরের পর্বে। তো অপেক্ষায় থেকো, আর ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আবার কথা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।
পরবর্তী এপিসোডে থাকছে দার্জিলিংয়ের আরও কিছু স্পট, আরও কিছু জায়গা আপনাদের সবই দেখাবো। আর রয়েছে কিন্তু এক অ্যাডভেঞ্চারাস জার্নি। আপনারা কিন্তু সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। শেষ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার সাথে এই বাইক অ্যাডভেঞ্চারের গল্প। সকলকে অসংখ্য ধন্যবাদ।